3 সেটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের হচ্ছে কিভাবে সিনথেসিস হচ্ছে, এটার ফাংশন কি, এবং এটার কম বা বেশি হলে কি কি ডিসঅর্ডার হয়। তো হচ্ছে তোমাদের ভাইবাতে অনেক সময় একটা কোশ্চেন থাকতে পারে যে থাইরয়েড হরমোনস গুলোর নাম বলো। তাহলে থাইরয়েড হরমোন কি কি? 3টা থাইরয়েড হরমোন। একটা হচ্ছে থাইরক্সিন, এখানে দেখো এই যে থাইরক্সিন, যেটাকে সংকেত দিয়ে প্রকাশ করতেছে হচ্ছে T4। এটা হচ্ছে 93%, আমাদের বডিতে ব্লাডে 93%, অর্থাৎ থাইরক্সিনের পরিমাণটাই বেশি থাকতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, এটাকে T3 দিয়ে প্রকাশ করে এবং এটার পরিমাণ হচ্ছে 7%। আরেকটা দেখো 93 আর 7 কিন্তু 100% হয়ে গেছে, খুবই অল্প পরিমাণে সেটা যেটা থাকতেছে যে 0.0 সামথিং এরকম, আমার এখন মনে নাই, সেটা হচ্ছে রিভার্স ট্রাই আয়োডো থাইরোনিন, এটাকে প্রকাশ করতেছে কি দিয়ে? T3। ঠিক আছে, এখন হচ্ছে থাইরয়েড হরমোন তাহলে যদি জিজ্ঞেস করে থাইরয়েড হরমোন কি কি, একটা হচ্ছে থাইরক্সিন, একটা ট্রাই আয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে রিভার্স ট্রাই আয়োডোথাইরোনিন। এখন তোমাদের থাইরয়েড হরমোনগুলোর নাম তো জানা হয়েছে, কিন্তু এই থাইরয়েড হরমোনগুলা আমাদের কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়? সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এখন তোমাদের অনেক সময় দেখা গেছে কি যে নর্মাল কিছু জিনিস হচ্ছে জিজ্ঞেস করে পরীক্ষায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায়, বডির কোথায়। ঠিক আছে, অ্যানাটমিতে নিশ্চয়ই আরো তোমরা ভালো করে পড়বা। তবে আমি এখানে যেটা দেখাচ্ছি দেখো, প্রথমত এটা জানো যেটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ এ পর্যন্ত যত তোমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম শুনছো, পিটুইটারি, তারপর অ্যাড্রিনাল গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলো যত, প্যানক্রিয়াস, যত গ্ল্যান্ডের নাম শুনছো, সবচেয়ে বড় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটার ওজন কতটুকু? 15 থেকে 20 গ্রাম। এবং এটা অবস্থান কোথায়? anterior to and on either side of the upper part of the trachea। দেখো এখানে ছবিটা দেখো, এই যে ল্যারিংসের পরেই তো ট্রাকিয়াটা শুরু হচ্ছে, এই যে এটা ট্রাকিয়া। দেখো এই ট্রাকিয়াটারে বলছে anterior to, অর্থাৎ ট্রাকিয়ার সামনে, এবং on either side অর্থাৎ উভয় পাশে, আপার পার্ট অফ দ্য ট্রাকিয়া, এই যে ট্রাকিয়ার ঠিক উপরের দিকে, সামনের দিকে, এবং ট্রাকিয়ার দুই পাশে যে গ্ল্যান্ডটা আছে সেটাকে বলতেছে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এখানে দেখো এই যে কতটুকু একটু হালকা ব্রাউন শেপের যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা অনেকটা শেপটা কি রকম হচ্ছে, বাটারফ্লাই শেপ। হ্যাঁ, এবং এটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এটার ওয়েট হচ্ছে 15 থেকে 20 গ্রাম। আর এটার ব্লাড ফ্লো কত, মানে এটা যেহেতু লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখানে ব্লাড সাপ্লাইও কিন্তু বেশি, অর্থাৎ দেখো ব্লাড ফ্লো হচ্ছে 4 to 6 ml পার গ্রাম পার মিনিট। এখন এখানে দেখো, এখানে তো থাইরয়েড গ্ল্যান্ডের একটা ছবি দেয়া আছে সুন্দর করে, বাটারফ্লাই শেপের, হালকা বাদামি রঙের, এই যে ট্রাকিয়ার উপরে। হ্যাঁ, এখন এখানে যে এখানে দেখো অ্যারো দিয়ে একটা ক্রস সেকশন দেখানো হয়েছে। এই ক্রস সেকশনটা হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি আমরা ক্রস সেকশন করে মাইক্রোস্কোপের নিচে, হ্যাঁ, আমরা এটার হিস্টোলজি দেখি। হিস্টোলজি মানে কি? হিস্টো শব্দের অর্থ তো টিস্যু, আর লজি শব্দের অর্থ স্টাডি। অর্থাৎ আমরা জানি আমাদের বডির সবকিছুই টিস্যু দিয়ে গঠিত, তাই না? টিস্যু দিয়ে গঠিত। তাহলে এখানে যদি আমরা দেখি এই থাইরয়েড গ্ল্যান্ডটা ক্রস সেকশন করলে, আমরা এখানে দেখতেছি যে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের ক্রস সেকশন করলে কিরকম। এখানে দেখো মাঝে দুইটা এই যে রাউন্ড শেপ আছে, এইটাকে বলতেছে কলয়েড। দেখো এখান থেকে এই যে দেখো কলয়েড, এখান দিয়ে দাগ দিয়ে কলয়েড বুঝাচ্ছে। আসলে আমি থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি এই কারণে বলতেছি, কারণ হচ্ছে এটা যদি তোমরা না জানো, তোমাদের রিটেনের একটা কোশ্চেন আসছে যে থাইরয়েড হরমোনের বায়োসিনথেসিস, এই কোশ্চেনটা কিন্তু আসেই, এবং এটা ভাইবাতেও ধরবে। এই জন্য তোমরা এটা কিন্তু বুঝবা না যদি না এটা হিস্টোলজিটা বুঝো। তাহলে মাঝখানে এটা কি? কলয়েড। এবং চারপাশে দেখো এই কলয়েডের চারপাশে ঘিরাও করে ফার্স্ট রোতে যেই সেলগুলো আছে তাদেরকে বলতেছে কিন্তু ফলিকুলার সেল। হ্যাঁ, আর একটু দূরের সেলটাকে কিন্তু বলতেছে এক্সট্রা ফলিকুলার সেল। এবং এই সেলগুলার চারিদিকে কিন্তু আবার কি থাকতেছে? আমাদের ব্লাড ভেসেল থাকতেছে, ব্লাড থাকতেছে। হ্যাঁ, তাহলে আমরা ক্রস সেকশন করলে কি পাচ্ছি?
এই যে মাঝখানে রাউন্ড শেপ কলয়েড পাচ্ছি, এবং এই কলয়েডের চারিদিকে দেখো সেল, এই যে নীল নীল নিউক্লিয়াস দেখা যাচ্ছে সেলের ভিতরে, এগুলা হচ্ছে ফলিকুলার সেল, এবং একটু দূরের দিকে এই যে সেলটাকে বলতেছে এক্সট্রা ফলিকুলার সেল। এখন দেখো এখানে আরেকটা হচ্ছে ফিগারটা হচ্ছে থাইরয়েড হিস্টোলজি। এটা আসলে এখানে তোমাদের এত কিছু বোঝা লাগবে না, শুধু একটা দেখো এই ছবিটার উপরে ইনঅ্যাক্টিভ লেখা আছে, এটা গ্যাননের একটা ছবি, এখানে ইনঅ্যাক্টিভ লেখা আছে, এই হিস্টোলজির উপরে অ্যাক্টিভ লেখা আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই যে মানে এই রাউন্ড শেপটা যেটা ইয়েলো কালার, এগুলা কিন্তু কলয়েড, কিন্তু এখানে দেখো কলয়েডটা অনেক বড়, কলয়েড গুলা কিন্তু অনেক বড়, এত বড় যে আমাদের এই যে কাট সেকশনের বাইরের দিকে চলে গেছে। আর এই অ্যাক্টিভ অবস্থায়, আচ্ছা ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে, যে ইনঅ্যাক্টিভ হচ্ছে গ্ল্যান্ডটা হচ্ছে কোনো থাইরয়েড হরমোন সিক্রেশন করতেছে না। হ্যাঁ, আর অ্যাক্টিভ অবস্থা মানে কি, থাইরয়েড গ্ল্যান্ডটা তার কি করছে, থাইরয়েড হরমোন সিক্রেশন করতেছে। তাহলে সেক্ষেত্রে দেখো এখানের স্ট্রাকচারটা কিরকম, সেলগুলা দেখো, এখানের সেলগুলা থেকে এখানের সেলগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে। কলয়েড, এই যে মাঝখানে ইয়েলো যে জায়গাটা, এটা হচ্ছে কলয়েড, এই কলয়েডটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে। দেখো এখানে ছোট ছোট কলয়েড, এই যে ইয়েলো রাউন্ড শেপের যেটা, এটা হচ্ছে কলয়েড, অথচ এখানে দেখো কলয়েডটা কত বড় ইনঅ্যাক্টিভ অবস্থায়। হ্যাঁ, মানে জাস্ট এটা একটু দেখানোর জন্য। এবং দেখো এই সবুজ সবুজ দুইটা, এখানে সবুজ সবুজ কিছু সেল দেখো, এই সেলগুলার এখানে আবার দাগ দিয়ে দেখাচ্ছে কি প্যারাফলিকুলার সেল। এখন অনেক সময় ভাইবাতে একটা কোশ্চেন করে যে থাইরয়েড হরমোনস কি কি আছে। ধরো প্রথম পরীক্ষার হলে গিয়ে বসলা, তোমাকে জিজ্ঞেস করলো থাইরয়েড হরমোন কি কি আছে, তখন তোমরা তো নিশ্চয়ই বলবা যে থাইরয়েড হরমোন তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে থাইরক্সিন, ট্রাইয়োডোথাইরোনিন, আর হচ্ছে রিভার্স ট্রাইয়োডোথাইরোনিন। এখন অনেক সময় স্যাররা এই কোশ্চেনটা একটু ঘুরায় করে, সেটা হচ্ছে হরমোনস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। একটা হচ্ছে থাইরয়েড হরমোন, আর একটা হচ্ছে হরমোনস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। হরমোনস অফ দ্য যখন থাইরয়েড গ্ল্যান্ড বলবে, তখন দেখো এখানে যে এই যে ফলিকুলার সেলগুলা দেখালাম না, এই যে এটা কলয়েড, কলয়েডের চারিদিকে যে সেলগুলা, এটাকে ফলিকুলার সেল বলতেছে। এই ফলিকুলার সেল হচ্ছে তোমার কি কি সিক্রেশন করবে, এই তিনটা হরমোন। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব যে এই যে থাইরক্সিন, ট্রায়োডোথাইরোনিন, রিভার্স ট্রায়োডোথাইরোনিন, এই তিনটা হরমোন ফলিকুলার সেল সিক্রেশন করে। কিন্তু দেখো এই যে সবুজ রঙের যে দুইটা সেল এরকম অ্যারো দিয়ে দেখাচ্ছে প্যারাফলিকুলার সেল, এই প্যারাফলিকুলার সেলটা কি সিক্রেশন করে, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন একটা হরমোন আছে, সেই হরমোনটা সিক্রেশন হয় হচ্ছে প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে যদি বলে হরমোনস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে ওই তিনটা হরমোন বলার পরে তোমরা কিন্তু ক্যালসিটোনিন বলবা। এই জন্য কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করবা যে স্যার কি তোমাদের থাইরয়েড হরমোন জিজ্ঞেস করতেছে কি কি, নাকি হরমোনস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। হরমোন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যদি বলে, তাহলে এই ফলিকুলার সেল যে তিনটা হরমোন সিক্রেশন করে থাইরয়েড হরমোন, ওই তিনটা তো বলবাই, সাথে সাথে কি বলবা, এই যে প্যারাফলিকুলার সেল যে সিক্রেশন করে ক্যালসিটোনিন, সেটা বলবা। বায়োসিনথেসিস অফ দ্য থাইরয়েড হরমোনের মধ্যে 5টা স্টেপ আছে। কি কি? প্রথমে হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং, থাইরোগ্লোবুলিন সিনথেসিস, 3 নাম্বার হচ্ছে অক্সিডেশন অফ দ্য আয়োডিন, 4 নাম্বার হচ্ছে আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন, এন্ড 5 নাম্বার হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। তোমরা হয়তো বা এতদিন শুনছো যে থাইরয়েড কি বলে, আয়োডিনের অভাব হলে থাইরয়েড মানে গলগণ্ড রোগ হয়, এগুলা ঠিকই শুনছো তাই না? বা আয়োডিনের অভাবে একটা বাচ্চা কিন্তু কি হয়, হাবাগোবা হয়, এগুলাও হয়তো বা এতদিনে তোমরা জানো। এবং আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোনও কিন্তু আমাদের বডিতে যে লেভেলে তৈরি হওয়ার কথা ছিল সে লেভেলে তৈরি হয় না। কারণ কি দেখো, এই থাইরয়েড হরমোন কিন্তু তৈরি হতে গেলে একটা আছে না যে কাঁচামাল, ধরো তুমি মুড়ি তৈরি করবা, তাহলে চাল থেকে আগে তো তোমার চাল থাকতে হবে, সেটাকে ভাজলে পরে তুমি মুড়ি পাবা। ঠিক তেমনি থাইরয়েড গ্ল্যান্ডটা যে থাইরয়েড হরমোন সিক্রেশন করবে, সেজন্য কিন্তু কাঁচামালটা কি আমাদের আয়োডিন। আগে তোমার বডিতে, এবং আয়োডিন এমন একটা জিনিস যেটা তোমার বডিতে হ্যাঁ এন্ডোজেনাসলি তৈরি হয় না, এটা কিন্তু তোমার অর্থাৎ ভিতরে তৈরি হচ্ছে না, বাইরে থেকে তোমার এটাকে বডিতে দিতে হচ্ছে। ঠিক আছে, বডিতে দিতে হচ্ছে। তাহলে থাইরয়েড হরমোন তৈরির কাঁচামালটা হচ্ছে
আয়োডিন। এই আয়োডিনটাই এই জন্যই বলা হয় যে আয়োডিনের অভাবে দেখা গেছে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক মতো ফাংশন করতে না পারলে তখন থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, বা থাইরয়েড হরমোন ঠিক মতো সিক্রেশন হয় না। হ্যাঁ, এগুলো তোমরা সবই এখন বুঝতে পারবে আস্তে আস্তে। এখন এই জন্য প্রথমটা দেখো, বায়োসিনথেসিস অফ দ্য থাইরয়েড হরমোন মানে হলো থাইরয়েড হরমোনটা আমাদের বডিতে কিভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে 5টা স্টেপ। হ্যাঁ, 5টা স্টেপের আমি নাম বলেছি, এখন একটা একটা করে আমি বর্ণনা করব। প্রথমে দেখো, আমি 1 নম্বর স্টেপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং। এখন তোমাদের এই 5টা স্টেপের আন্ডারে তোমরা 3-4 বা 2-3 লাইন করে যে যতটুকুই মনে থাকবে লিখবা, কিন্তু তোমাদের পরীক্ষার সময় এই ছবিটা খুব সুন্দর করে আঁকতে হবে। যদি এই ছবিটা আঁকতে পারো, তোমার অনেক সময় স্যারদের এত সময়ও থাকবে না, এত ভিতরে পড়েও দেখবে না, বুঝতে পারছো? এই ছবিটা যদি সুন্দর করে এঁকে বুঝাতে পারো, তার মানে স্যার এই ছবি দেখেই, তোমাদের ছবি দেখেই বুঝবে যে না, ওরা এই থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস বুঝছে। এই ছবি, এত সুন্দর একটা ছবি দেখে কিন্তু তোমাদের 5-এ 4.5 বা 4 দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে দেখো, এখন আগে আমরা এই ছবিটা একটুখানি এটা বর্ণনা করি। এটা হচ্ছে একটা হচ্ছে ফলিকুলার সেল। এটা কিন্তু একটা ফলিকুলার সেল। এই ফলিকুলার সেলের এদিকে দেখো কয়টা বর্ডার আছে, দেখো এদিকে একটা, এই যে বর্ডার, এদিকে একটা বর্ডার, এদিকে একটা বর্ডার, আর এদিকে দেখো এটা কি, সে ফিলার মতো, তাই না? ফিমরি বা ফিলার মতো, এই যে এখানে খাঁজ কাটা আরেকটা বর্ডার। তাহলে দেখো এই বর্ডারের এখন আমাদের এই যে ফলিকুলার সেল, এই ফলিকুলার সেলটার আমাদের 2টা বর্ডার খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে বেজাল বর্ডার। হ্যাঁ, এটা বেজাল বর্ডার। আর এই যে এখানে যে এরকম খাঁজ কাটা, এটা হচ্ছে অ্যাপিক্যাল বর্ডার। তাহলে এখন দেখো আয়োডাইড ট্র্যাপিং মানে কি? আয়োডাইড ট্র্যাপিং মানে কি? মানে হচ্ছে আমি আয়োডাইড ট্র্যাপিং মানে হলো আমি আয়োডিনটাকে কোনোভাবে ট্র্যাপ করে আমি একটা জায়গায় নিয়ে আসতে চাই, সেলের ভিতরে আমি ট্র্যাপ করে রাখতে চাই। মানে আমার বডিতে, ব্লাডে আয়োডিন ঘোরাঘুরি করতেছে। আমি যখন আয়োডাইজড সল্ট খেলাম, ঠিক আছে, সল্ট খাওয়ার পর আমার ব্লাডে যখন আয়োডিনটা গেল, ব্লাডে থাকলে হবে না, ওই আয়োডিনটাকে যে কোনো ভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকুলার সেল আছে তার মধ্যে ট্র্যাপ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ট্র্যাপ করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে দেখো এই বেজাল বর্ডারে এইটা একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এটার নাম নিশ্চয়ই তোমরা আগেও শুনেছ। আর এখানে দেখো আরেকটা পাম্প আছে, পাম্প বা চ্যানেলও বলতে পারো, সেটা হচ্ছে কি সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। এটার নাম হচ্ছে এই দেখো NIS, অর্থাৎ N দিয়ে সোডিয়াম, I দিয়ে আয়োডাইড, S দিয়ে হচ্ছে সিম্পোর্টার। ঠিক আছে, তাহলে আমি এখানে 2টা পাম্পের কথা বলতেছি। দেখো যেখানে যেখানে চ্যানেল বা পাম্প একই জিনিস, সেখানে সেখানে এরকম গোল থাকবে। কিন্তু দেখো বেজাল বর্ডারে এখানে একটা চ্যানেল আছে, এখানে একটা চ্যানেল, আবার দেখো অ্যাপিক্যাল বর্ডারেও কিন্তু এই যে এখানে একটা চ্যানেল আছে। আচ্ছা, এটা আমরা পরে বলবো, আগে আমরা বেজাল বর্ডারের চ্যানেলের কথা বলি। কিন্তু এটা সবসময় মনে রাখবা, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা হচ্ছে অবশ্যই একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, দেখো নামের সাথে কিন্তু এটিপিএস বলতে কি বোঝাচ্ছে? একটা এনজাইম কিন্তু, তাই না? এস যখন যুক্ত থাকে সেটা কিন্তু একটা মানে যে কোনো এনজাইম। ঠিক আছে, দেখো এখানে প্রোটিয়েস এনজাইম কি? প্রোটিন ভাঙে না। লাইপেজ এনজাইম কি করে? লিপিড ভাঙে। তোমরা হয়তো বা ইন্টারে পড়ছো বা বায়োকেমিস্ট্রিতে একটুখানি পড়ছো, এতটুকু তো আইডিয়া আছে, তাই না? এতটুকু আইডিয়া আছে না যে লাইপেজ বা হচ্ছে প্রোটিয়েস এনজাইম, মনে আছে? জি ম্যাডাম। এই এস যুক্ত যেগুলা, সেগুলা মানে কিন্তু এনজাইম। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প হচ্ছে তোমার এটিপিএস, অর্থাৎ এটিপিটাকে সে ভেঙে এবং সে কি করে তখন বলতো 3টা সোডিয়াম বের হয়ে যায়, তাই না? আর 2টা পটাশিয়াম সেলের মধ্যে ঢুকে। এবং প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সে মানে অন্য কারো থেকে এনার্জি খরচ করে না, তার নিজেরই যে এটিপিএস এনজাইম আছে, এই এনজাইম এর মাধ্যমে সে কিন্তু তার নিজের এনার্জিটা সে নিজেই খরচ করে
এই 3টা সোডিয়ামটাকে বের করে এবং 2টা পটাশিয়ামটাকে সেলের মধ্যে ঢুকায়, তাই না? এখন দেখো এত কিছু বলার উদ্দেশ্য কি, এখানে হচ্ছে দেখো সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। হ্যাঁ, এই সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার হচ্ছে দেখো ডিরেকশন কিন্তু একই দিকে। এই আই দিয়ে এটাকে বোঝাচ্ছে আয়োডিন, এবং সোডিয়াম দিয়ে তো জানো সোডিয়াম আয়ন। হ্যাঁ, এই আয়ন দুইটা কিন্তু সেলের মধ্যে ঢুকতেছে, দেখছো একই দিকে অ্যারো। আর এখানে কিন্তু অ্যারোটা 2 দিকে ছিল, সোডিয়ামটা বের হচ্ছে, পটাশিয়ামটা ঢুকতেছে। তাহলে এখন দেখো এই সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার এটা কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা কেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? কারণ হচ্ছে এই সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারটা হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, হ্যাঁ, এই এটিপিএস পাম্প, এই এটিপিএস এস এস মানে হচ্ছে কি এটিপিটাকে সে ভাঙছে, ভেঙে কি করতেছে, এটিপিটাকে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করতেছে, তাই না? ইনঅর্গানিক ফসফেটটাই তো একটা এনার্জি হিসেবে রিলিজ হয় কিন্তু। আর সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার সেই এনার্জিটাকে গ্রহণ করবে, করে কি করবে, সেলের মধ্যে আয়োডিনকেও ঢুকাবে এবং সোডিয়ামকেও ঢুকাবে। এখন দেখো কেন তার এনার্জি খরচ করতে হচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে, কারণ কি দেখো আমরা যখন আয়োডাইজড সল্ট খাই বা যে কোনো সামুদ্রিক আমরা মাছ খাই তখন আমাদের বডিতে কিন্তু ব্লাডে আয়োডিন আসে, কিন্তু আমাদের ব্লাডে যে পরিমাণ আয়োডিন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকুলার সেলে কিন্তু সে পরিমাণ আয়োডিন থাকে না। সেজন্য এখানে এই সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারটা কি করতেছে, একটা বেশি মানে বাইরে, এখানে কিন্তু আমাদের ব্লাড আছে, হ্যাঁ বাইরে, তাহলে বেশি আয়োডিন মানে যেখানে আছে সেখান থেকে কিন্তু সে আয়োডিনটাকে টান দিয়ে নিয়ে এসে সেলের মধ্যে ঢুকাচ্ছে। উদ্দেশ্য কি, ট্র্যাপ করবে অর্থাৎ জমা করবে, তাই না? এতটুকু বুঝতে পারছো? জি ম্যাডাম। হ্যাঁ, অর্থাৎ স্রোতের বিপরীতে যদি তুমি স্রোতের দিকেই চলে যাও তাহলে তো তোমার আসলে কোনো এনার্জি খরচ হবে না। একটা নৌকা দিয়ে যদি তুমি স্রোতের দিকে যাও তাহলে তোমার কিন্তু কোনো এনার্জি খরচ হচ্ছে না। কিন্তু অপরপক্ষে যদি স্রোতের বিপরীত দিকে যেতে চাও তাহলে কিন্তু তোমার অনেক এনার্জি খরচ করে বৈঠা দিয়ে নৌকাটাকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। সেম এরকম আমরা দেখো সেলের ভিতরে কিন্তু আয়োডিনটা সেলের ভিতরে কিন্তু সেলের ভিতরে আয়োডিন বেশি থাকে, বুঝছো এখানে, আর বাইরে কম। ওই কম থেকে সে বেশি জায়গায় আরো আয়োডিনটাকে নিয়ে যাচ্ছে, এই জন্য তার হচ্ছে এনার্জি লাগতেছে, সেটা সে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার সেখান থেকে সে এই এনার্জিটা পাচ্ছে। এখন দেখো যেভাবেই হলো এই আয়োডিনটাকে সে সেলের মধ্যে ঢুকাইলো, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো এখানে দেখো মার্কে কি লেখা আছে, এবার প্রসেস অফ কনসেন্ট্রেটিং আয়োডাইড ইন দ্য সেল, অর্থাৎ আয়োডাইড ট্র্যাপিং মানে হচ্ছে প্রসেস অফ কনসেন্ট্রেটিং আয়োডাইড ইন দ্য সেল, আর হচ্ছে অ্যাচিভ বাই কি সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। ঠিক আছে, সিম্পোর্টার, এই যে এই চ্যানেলটার নামটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, আর রেগুলেটেড বাই দ্য TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর ট্রান্সপোর্ট আউট অফ দ্য সেল বাই পেনড্রিন। আচ্ছা, এটা পরে বলতেছি। এখানে দেখো এই যে এবার আয়োডাইডটা আমাদের সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারের মাধ্যমে আয়োডাইডটা ফলিকুলার সেলের মধ্যে ঢুকলো। এবার কিন্তু সে এখান দিয়ে দেখো, এখান দিয়ে এই চ্যানেল দিয়ে যে অ্যাপিকাল বর্ডারের যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে পেনড্রিন, অথবা এটার আরেকটার নাম হচ্ছে আয়োডাইড ক্লোরাইড কাউন্টার ট্রান্সপোর্টার। তোমরা একটা কো ট্রান্সপোর্টার এবং কাউন্টার ট্রান্সপোর্টার নাম পড়ছো না? জি ম্যাডাম। হ্যাঁ, কো ট্রান্সপোর্টার হচ্ছে একই দিকে যাবে। এই যে সিম্পোর্টার কিন্তু অনেকটা এরকম যে একই দিকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কিন্তু কি হচ্ছে, পেনড্রিনের মাধ্যমে কিন্তু ক্লোরাইডটা ভিতরে ঢুকতেছে, আয়োডিনটাকে কি করে দিচ্ছে, এই যে ফলিকুলার সেল থেকে সে বের করে নিয়ে আসতেছে বাইরে। এখানে কি থেকে জানো, এখানে কিন্তু তোমার কলয়েড থাকে। কোথায় নিয়ে আসবে, শেষে কলয়েডে। এখন তুমি আগের ছবিটাতে আবার একটু যাই, এই দেখো এখানে যদি আমি আগের ছবিটাতে যাই, মনে করো এই যে এই সেল, ঠিক আছে, এই সেলের
এটা হচ্ছে অ্যাপিকাল বর্ডার এই পাশে, আর এদিকে বেজাল বর্ডার। তাহলে বেজাল বর্ডার দিয়ে ঢুকলো প্রথমে আয়োডিন সিম পোর্টারের মাধ্যমে, তারপর অ্যাপিকাল বর্ডার দিয়ে আয়োডিনটা ঢুকলো কোথায়? কলয়েডে। এই যে এই খালি জায়গাটায় কলয়েডে আসবে, ঠিক আছে। উদ্দেশ্য আমার কি, যে কি করতে হবে, আমার থাইরয়েড হরমোন তৈরি করতে হবে, ঠিক আছে। এবার তাহলে আয়োডাইড ট্র্যাপিং শেষ, আমরা ট্র্যাপিং করে সেলের মধ্যে ট্র্যাপিং করে এটাকে আমরা বেরও করে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এবার থাইরোগ্লোবিলিন সিনথেসিস। এখন দেখো যে এই আয়োডিনটা যেটা আমরা কলয়েডের মধ্যে ঢুকালাম, এই আয়োডিনটা হচ্ছে কিন্তু থাইরোগ্লোবিনের সাথে বাইন্ড করে করে তারপর আমার থাইরয়েড হরমোন সিক্রেশন করে। এখন থাইরোগ্লোবিলিনটা আমার তৈরি করতে হবে। দেখো থাইরোগ্লোবিলিনটা কোথায় তৈরি হচ্ছে? আচ্ছা, প্রথমে একটু থাইরোগ্লোবিলিন সম্পর্কে বলি। থাইরোগ্লোবিলিন এক ধরনের গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। প্রোটিন মানে এটা একটা প্রোটিন। তাহলে আমরা কি জানি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হচ্ছে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, তাই না? জি ম্যাডাম। তাহলে দেখো এখানে কি লেখা? সিনথেসাইজড ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলজি অ্যাপারেটাস। এই যে এখানে গলজি অ্যাপারেটাসে কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই থাইরোগ্লোবিলিনটা সিনথেসিস হয়ে গলজি অ্যাপারেটাসের নাম কেন বলছে? এখানে সে এই প্রোটিনটাকে প্রসেস করবে, প্রসেস করে কিন্তু এই যে কি করবে, এক্সোসাইটোসিসের মাধ্যমে। এই দেখো এই যে এখানে গোল গোল যেটা আছে এটার মধ্যে দেখো নীল নীল জিনিস, সেটাকে কিন্তু তোমার বলতেছে কি, এটাই হচ্ছে থাইরোগ্লোবিলিন, ঠিক আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই থাইরোগ্লোবিলিনটা মানে থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকুলার সেল আছে, সেই ফলিকুলার সেলের এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে আমাদের থাইরোগ্লোবিলিন সিনথেসিস হচ্ছে, গলজি অ্যাপারেটাসের মাধ্যমে প্রসেস হয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে সেলের মধ্যে আসলো। এইটা আবার কিন্তু দেখো থাইরোগ্লোবিলিন, এখানে দেখো থাইরোগ্লোবিলিন প্রিকারসার বলতেছে, এই যে টিজি দিয়ে থাইরোগ্লোবিলিন বুঝাচ্ছে। হ্যাঁ, এই থাইরোগ্লোবিলিনটা কিন্তু আবার এক্সোসাইটোসিসের মাধ্যমে এই দেখো এই যে সেল থেকে বের হচ্ছে। একটা জিনিস মনে রাখবা, তোমরা এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস পড়ছো কিনা জানি না, যদি সেল থেকে বের হইতে হয় তাহলে কিন্তু এক্সোসাইটোসিসের মাধ্যমে একটা জিনিস বের হয়, আবার যদি সেলের ভিতরে ঢুকে তাহলে হচ্ছে এন্ডোসাইটোসিসের মাধ্যমে ঢুকতে হয়। ব্লাডেই কিন্তু কম থাকে, সেলের মধ্যে কিন্তু আয়োডিন অনেক বেশি থাকে, বুঝছো? হ্যাঁ, সেল ব্লাডে যতটুকু থাকে আয়োডিন, সেলের মধ্যে তার থেকে 25 টাইমস বেশি থাকে, বুঝতে পারছো? 25 থেকে 30 গুণ বেশি থাকে, বুঝতে পারছো তোমরা? এই জন্য আয়োডিনটাকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে ঢুকাতে হবে দেখে কিন্তু এই সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প থেকে এনার্জি নিয়ে তারপর এটাকে ঢুকাচ্ছে সেলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে থাইরোগ্লোবিলিন সিনথেসিস এতটুকু তো বুঝছো, এখানে তো কোনো সমস্যা নাই। দেখো আয়োডিনটাকেও কিন্তু বেজাল বর্ডার দিয়ে সেলের মধ্যে প্রথমে ঢুকাইলো, সেল থেকে পেনরিন নামক চ্যানেলের মাধ্যমে অ্যাপিকাল বর্ডার দিয়ে এটাকে কলয়েডে আনলো। আবার দেখো ফলিকুলার সেলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সে প্রোটিন সিনথেসিস করলো, প্রসেস করে এক্সোসাইটোসিসের মাধ্যমে কোথায় নিয়ে আসলো? কলয়েডে। সবকিছু কলয়েডে নিয়ে আসতেছে, কারণ কি, উদ্দেশ্য কি, যে এগুলাকে মিলাই কি তৈরি করবে? থাইরয়েড হরমোন। এবার দেখো, এবার হচ্ছে অক্সিডেশন অফ দা আয়োডিন, ঠিক আছে। অক্সিডেশন অফ দা আয়োডিনটা মানে কি? এটা হচ্ছে ফার্স্ট এসেনশিয়াল স্টেপ ফর্ম ন্যাসেট আয়োডিন অর I3, অর্থাৎ অক্সিডেশন অফ দা আয়োডিনের মাধ্যমে কি তৈরি হচ্ছে? আই উপরে একটা কি জিরো দেয়া আছে, এটাকে বলতেছে ন্যাসেন্ট আয়োডিন অর I3। এখানে দেখো, এখানে ছবিটা দেখো, এখানে দেখো এই যে আয়োডিন, এই যে ক্লোরাইড আয়োডাইড যে কাউন্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে, অর্থাৎ পেনরিন নামক চ্যানেলের মাধ্যমে ক্লোরাইডটা সেলের একটা ক্লোরিনকে সেলের মধ্যে ঢুকাই দিল, আর এই যে আমাদের আয়োডিনটাকে কি করতেছে? সেলের বাইরে নিয়ে আসলো, কলয়েডে নিয়ে আসলো। এই আয়োডিনটা ছিল কি, দেখো I2 ফর্মে, ঠিক আছে। I2 ফর্মে ছিল, অর্থাৎ তার কাছে দুইটা ইলেকট্রন আছে। এখন সে কি করবে?
এই দেখো এখানে পারঅক্সিডেজ নামে একটা এনজাইম আছে। হ্যাঁ, এই পারঅক্সিডেজ নামক এনজাইমের মাধ্যমে দেখো এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা মানে সংকেত দেয়া আছে। এই পারঅক্সিডেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে কি করবে, ওয়াটার করবে আর অক্সিজেন করবে। এই অক্সিজেনটাকে সে কি করবে, আয়োডিনটা তখন কি করবে, এই অক্সিজেন থেকে কি করবে, একটা ইলেকট্রন নিয়ে ফেলবে। একটা ইলেকট্রন নিয়ে কিন্তু সে অক্সিডাইজড হয়ে কি করবে, I3 ফরমেশন করবে। এই অক্সিডেশন করার উদ্দেশ্য কি জানো, এটা হচ্ছে যাতে অক্সিডাইজড হয়ে সে এই থাইরোগ্লোবিলিনের সাথে অ্যাড হবে। হ্যাঁ, এটা দেখো ক্যাপেবল অফ ডাইরেক্টলি কম্বাইন উইথ টাইরোসিন। টাইরোসিনেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে কি জানো, থাইরোগ্লোবিলিন। কারণ হচ্ছে অনেকগুলা টাইরোসিন মলিকুল মিলে কিন্তু তোমার থাইরোগ্লোবিলিন তৈরি করে। ঠিক আছে, এবং এটা দেখো এই অক্সিডেশন অফ দ্য আয়োডিন কিভাবে হয়, বাই পারঅক্সিডেজ এনজাইম। বুঝতে পারছো? এখন এখানে একটা জিনিস দেখো, আচ্ছা এতটুকু তো দেখলা, তারপর দেখো আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন। এবার আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন মানে হলো ওই যে যেটা আমরা অক্সিডাইজড আয়োডিন যেটা, সেটাকে এবার আমরা থাইরোগ্লোবিলিনের সাথে অ্যাড করব। এটাকেই বলতেছে আয়োডিনেশন, অর্থাৎ আয়োডিনটা গিয়ে সে কি করবে, লাগবে। বুঝছো? এখন তোমরা এটা বুঝার আগে এই ছবিটা দেখো। আসলে এই ছবিটা তোমাদের দরকার নাই, তারপরে আমি এখানে এই ছবিটা তোমাদের বুঝার জন্য দিছি। দেখো তোমরা হয়তো বা ইন্টারে থাকতে তোমরা দেখছো যে এগুলা কি রিং, এগুলা বেনজিন রিং, তাই না? বেনজিন রিং। এবং এখানে কিন্তু একটু অংশ দেখানো হয়েছে। হ্যাঁ, অনেকগুলা টাইরোসিন মলিকুল মিলে কিন্তু প্রায় মনে হয় 30 কি 70, অনেকগুলা টাইরোসিন মলিকুল মিলে কিন্তু থাইরোগ্লোবিলিন যেটা একটা গ্লাইকোপ্রোটিন, এটা তৈরি হয়। এবং এই গ্লাইকোপ্রোটিনের, হ্যাঁ গ্লাইকোপ্রোটিনের যে বেনজিন রিং গুলো আছে দেখো, এই বেনজিন রিং গুলার সাথে দেখো এই যে আয়োডিন এসে লাগছে, দেখছো? এটা যেমন T4 তাহলে কিসের ভিত্তিতে নাম হয়েছে, এখানে দেখো 4টা আয়োডিন কিন্তু, 1 2 3 4। আবার দেখো এটা কিন্তু T3 অর্থাৎ ট্রাইআয়োডোথাইরোডিন। এখানে কিন্তু দেখো 4টা আয়োডিন নাই, এখানে 3টা আয়োডিন, 1 2 3। ঠিক আছে, এখন দেখো তোমরা কিন্তু অ্যাক্টিভ গ্রুপ পড়ছো না, যে অ্যালডিহাইড বা অ্যালকোহল এগুলা গ্রুপ থাকে। এখানে দেখো এই যে এখানে এই বেনজিন রিং এর যেই অংশে অ্যাক্টিভ গ্রুপটা লাগানো থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ গ্রুপটা লাগানো থাকে সেটা কি 1 নাম্বার পজিশন না বেনজিন চক্রের? তোমরা ইন্টারে থাকতে হয়তো পড়ছো, মনে পড়তেছে? দেখো 1, এটা ধরো আমি 1 ধরলাম, তারপর এখানে দেখো 2, তারপর 3, দেখছো? তাহলে এই দেখো ওরা কিন্তু 3 নাম্বারে এখানে দিয়ে দিছে, এখানে 3 আর 4, এই যে 4। তারপর কিন্তু এই যে 5 নাম্বারে আরেকটা আয়োডিন লাগছে, 6 নাম্বারে লাগে নাই। এই দুইটা বেনজিন রিং আবার কি ইথার নামক একটা বন্ড দিয়ে কিন্তু দুইটা একসাথে, এই যে অক্সিজেনের দুইটা হাত দিয়ে কিন্তু সে জোড়া লাগানো। আবার দেখো এখানে যেহেতু 1 2 3 এরকম নামকরণ করে ফেলছি, তাহলে দেখো এখানে কিন্তু এবার নামকরণটা করছি কি 1 প্রাইম 2 প্রাইম, এখানে 3 প্রাইম, তারপর 4 প্রাইম 5 প্রাইম 6 প্রাইম। এখানে কিন্তু 3 প্রাইম আর 5 প্রাইমে কিন্তু আবার আয়োডিন এসে লাগছে। ঠিক আছে, এই জন্য কিন্তু এটার নাম কিন্তু থাইরক্সিন বা T4। দেখো 3 5, দেখো এখানে নামকরণ কিভাবে করা হয়েছে 3 5, অর্থাৎ 3 নাম্বার আর 5 নাম্বারে কিন্তু লাগছে। 2 4 কিন্তু 6 কিন্তু লাগে না, সবসময় 3 আর 5 লাগবে। হ্যাঁ, প্রথমে 3 নাম্বারে লাগবে, তারপর 5 নাম্বার। তাহলে 3 5, তারপর 3 প্রাইম 5 প্রাইম টেট্রা আয়োডোথাইরোনিন। টেট্রা আয়োডোথাইরোনিন কেন? টেট্রা মানে 4, আয়োডো মানে কি আয়োডিন, আর থাইরোনিন মানে হচ্ছে মানে এই টাইরোসিন মলিকুলের সাথে যে আয়োডিন এসে লাগছে। ঠিক আছে, বুঝতে পারতেছো? ইয়েস ম্যাম। আবার দেখো এখানেও সেম, এখানে কিন্তু এটা কি নাম হবে তাহলে, এখানে 3 5, এখানে 3 প্রাইম, এখানে কিন্তু 5 প্রাইম নাই, তাহলে 3 5 3 প্রাইম
ট্রাই আয়োডোথাইরোনিন, অর্থাৎ 3টা আয়োডিন এসে লাগছে। ঠিক আছে, থাইরোনিনের সাথে 3টা আয়োডিন এসে লাগছে। থাইরোনিন বলতে এখানে ওই যে অনেকগুলা টাইরোসিন মিলে যে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি হয় সেটাকে বুঝাইছে, যার কারণে এটার নাম হচ্ছে T3। এখন দেখো এখন তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এ দেখো আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন, এখানে তো প্লাজমা মানে ব্লাড, এখানে মনে করো ব্লাড আছে, এটা হচ্ছে থাইরয়েড সেল। এই দেখো এখানে লেখা থাইরয়েড সেল, অর্থাৎ এটা ফলিকুলার সেল। ঠিক আছে, ফলিকুলার সেল ওই যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সিম্পোর্টার যেটা নাম ছিল, সেটার মাধ্যমে কিন্তু আয়োডিনটা সেলের মধ্যে ঢুকলো, আবার বেরও হইলো। বের হয়ে কিন্তু দেখো এই যে এবার এসে যে থাইরোগ্লোবিন কলয়েড, এখানে দেখো কলয়েড লেখা। ঠিক আছে, কলয়েড। আর এখানে দেখো থাইরোগ্লোবিন মলিকুল, আসলে থাইরোগ্লোবিন মলিকুল গুলা অনেকগুলা টাইরোসিন নিয়ে গঠিত, তো মানে এখানে পুরাটা দেখায় নাই, তোমাকে একটা বেনজিন চক্র দিয়ে দেখানো হয়েছে। দেখো থাইরোগ্লোবিন মলিকুল, এখানে দেখো এখানে এসে এই আয়োডিনটা কলয়েডের মধ্যে এসে এই যে থাইরোগ্লোবিনটাকে পাইছে গ্লাইকোপ্রোটিন, একে পেয়ে কি করলো আয়োডিন এই বেনজিন চক্রের 3 নাম্বার পজিশনে লেগে গেল। তখন এটার নাম কি হলো 3 মোনো আয়োডোটাইরোসিন। বুঝছো? 3 কেন হলো? 3 নাম্বার পজিশনে আয়োডিন লাগছে, আর এটার নাম হলো মোনো আয়োডোটাইরোসিন। ঠিক আছে, মোনো মানে একটা আয়োডিন এসে যেহেতু লাগছে টাইরোসিন মলিকুলে, এই জন্য এটার নাম হচ্ছে মোনো আয়োডোটাইরোসিন বা MIT। আবার দেখো, কেউ কিছু বলছো? সমস্যা কোনো বলো? না ম্যাডাম। আচ্ছা দেখো, আরেকটা কিন্তু আবার দেখো, আরেকটা আয়োডিন এসে এই মোনো আয়োডোটাইরোসিনের আবার 5 নাম্বার পজিশনে লাগছে, এই জন্য এটার নাম কি 3,5 ডাইআয়োডোটাইরোসিন। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার দেখো এই যে এটা কি ডাইআয়োডোটাইরোসিন না? তাহলে এখানে দেখো ডিআইটি, এই ডাইআয়োডোটাইরোসিনটাকে তোমার ডিআইটি দিয়ে প্রকাশ করতেছে, তাহলে দুইটা ডিআইটি মিলে কি হয়ে যাবে তাহলে? থাইরোক্সিন। হ্যাঁ, টেট্রা আয়োডোথাইরোনিন, যেটাকে আরেকটা বলতেছে থাইরোক্সিন বা T4। ঠিক আছে, এই দেখো এখানে দেখো এবার ইন MIT at C3 পজিশন, মানে C3 মানে আয়োডিনেশনটা হচ্ছে কোথায়? মোনো আয়োডোটাইরোসিনে আয়োডিনটা লাগতেছে কার্বনের 3 নাম্বার পজিশনে, আর ইন DIT আয়োডিনটা কোথায় লাগতেছে? কার্বনের 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে। ঠিক আছে, এবার আয়োডিনেশন বুঝছো তো? মানে টাইরোসিন মলিকুলের সাথে আয়োডিনটা কার্বনের বেনজিন চক্রের 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে এসে লাগাটাকে বুঝতেছে আয়োডিনেশন। এবার দেখো কাপলিং রিঅ্যাকশন, অর্থাৎ দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে দুইটা ডাইআয়োডোটাইরোসিন মিলে কিন্তু একটা, তাহলে কি হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম 3,5 টেট্রাআয়োডোথাইরোনিন, যেটাকে আবার থাইরোক্সিন বা T4 বলা হয়। ঠিক আছে, আবার দেখো মোনো আয়োডোটাইরোসিন আর ডাইআয়োডোটাইরোসিন, তাহলে এখানে দুইটা আয়োডিন, এখানে একটা আয়োডিন, তাহলে কোনটা তৈরি হবে? 3,5 3 প্রাইম ট্রাইআয়োডোথাইরোনিন, অথবা এখানে T3 বলতেছে। এখানে দেখো আগে মোনো আয়োডোটাইরোসিন ছিল, যদি এখানে আমি ডাইআয়োডোটাইরোসিনটাকে আগে নিয়ে আসি এবং পরে যদি মোনো আয়োডোটাইরোসিনটাকে আনি, তাহলে কিন্তু তৈরি হচ্ছে 3 শুধু। হ্যাঁ, তারপর কিন্তু ওইটা যেমন 3,5 একটা 3 প্রাইম ছিল, এটা কিন্তু উল্টা, এটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, তখন তৈরি হয়ে যাবে কি রিভার্স ট্রাইআয়োডোথাইরোনিন। আচ্ছা, রিভার্সটা দেখো, এতটুকু নামটা দেখো 3 প্রাইম 5 প্রাইম। এবার আমরা ছবিতে চলে আসি, এখানে তো ছবিটা আমি এখানে দেই নাই, এখানে দেখো রিভার্স যেটা, সেটা হচ্ছে এখানে তখন কি হইতো জানো? এই যে এইটা বাদ যেত। ঠিক আছে, এই 5 নাম্বার পজিশনে যে আয়োডিনটা লাগছে সেটা বাদ যাবে, তাহলে এই আয়োডিনটা কোথায় লাগবে জানো? এই 5 প্রাইম পজিশনে। তাহলে 3 প্রাইম 5 প্রাইম ট্রাইআয়োডোথাইরোনিনটাকে কি বলতেছে? রিভার্স T3, তাই না? এবার বুঝছো? জি ম্যাম। মানে রিভার্স কেন? নরমালি যে পজিশনে লাগার কথা, আমাদের প্রথমে একটা আয়োডিন যদি আসে
কোনো আয়োডিন নাই মনে করো বেনজিন চক্রে, তাহলে প্রথমটা আয়োডিন এসে লাগবে কিন্তু 3 পজিশনে, তারপর আয়োডিন লাগবে 5 পজিশনে, তারপর লাগবে আবার 3 প্রাইম, তারপর লাগবে 5 প্রাইম। কিন্তু এখানে দেখো রিভার্সের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রিভার্সের আমি ছবি দেই নাই, কিন্তু আমি এমনিতেই তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যদি রিভার্স টি হয় তখন কিন্তু এই 5 পজিশনে আয়োডিনটা লাগবে না, না লেগে কোথায় লাগবে, এই 5 প্রাইম পজিশনে। তখন এটার নাম কি হবে, 3 প্রাইম 5 প্রাইম ট্রাই আয়োডোথাইরোনিন, যেটাকে রিভার্স ট্রিচি বলা হয়। এবার বুঝছো? জি ম্যাডাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। এবার দেখো স্টোরেজ, এবার তো আমাদের সিনথেসিস হলো। হ্যাঁ, আচ্ছা এই ছবিটা একটু আবার দেখো। এই ছবিটাকে কেন দেখাচ্ছি আমি, ওই যে এখানে তো জাস্ট অ্যারো দিয়ে দেখাইছে। হ্যাঁ, এই যে আয়োডাইজড হইলো, মানে আয়োডাইজড মানে কি, অক্সিডাইজড হইলো। অক্সিডাইজড হওয়ার পরে যে আয়োডিনটা থাইরোগ্লোবিনের সাথে অ্যাড হয়ে, এই দেখো থাইরোগ্লোবিনের সাথে যে অ্যাড হয়ে দেখো কি কি তৈরি করতে পারে, মোনো আয়োডোটাইরোসিন তৈরি করতে পারে, ডাই আয়োডোটাইরোসিন তৈরি করতে পারে, T3 তৈরি করতে পারে, T4 তৈরি করতে পারে, আর T3 অর্থাৎ রিভার্স T3 তৈরি করতে পারে। এবার দেখো এই যে এই হরমোনগুলো তৈরি হয়ে কিন্তু কলয়েডে আমার বসে থাকবে না। যখন সে সিগন্যাল পাবে যে আমার বডিতে থাইরয়েড হরমোন ব্লাডে কমে গেছে, তখন কিন্তু সে এখানে জমা হয়েছিল, কিন্তু তখন কিন্তু সে কি করবে, এই দেখো পিনোসাইটোসিসের মাধ্যমে, অথবা পিনোসাইটোসিসের আরেক নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের মাধ্যমে সে কি করতেছে, সেলের মধ্যে ঢুকতেছে। কোন সেলের মধ্যে, আমাদের থাইরয়েডের ফলিকুলার সেল, যেটাকে আরেক নাম বলা হয় থাইরোসাইটও বলা হয়। এই থাইরোসাইটের মধ্যে কি করলো, আমাদের এই থাইরোগ্লোবুলিন মলিকুলটা উইথ কি কি আছে, মোনোআয়োডোটাইরোসিন, মানে থাইরোগ্লোবুলিন এখন কি হলো, আয়োডিনেশন হলো। এটা হচ্ছে সিঙ্গেল থাইরোগ্লোবুলিন ছিল, কিন্তু থাইরোগ্লোবিনের সাথে এবার আয়োডিন বাইন্ড করার পর সে কি করতেছে, তার সাথে কিন্তু এই 5টা জিনিস আছে। এই 5টা জিনিস নিয়ে সে কি করলো, সেলের মধ্যে ঢুকলো কলয়েড ড্রপলেট হিসেবে। তারপর দেখো থাইরোগ্লোবিলিন একটা, আমি তোমাদের আগে বলছিলাম প্রোটিন। এখন দেখো এখানে প্রোটিয়েজ নামক এনজাইমের মাধ্যমে এই থাইরোগ্লোবিলিন যে কলয়েড ড্রপলেটের মাধ্যমে ঢুকলো প্রোটিয়েজ নামক এনজাইমের মাধ্যমে, সেটা ভেঙে কি করতেছে, T3 T4 তৈরি করতেছে, যে আমাদের থাইরয়েড হরমোন থাইরোক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন তৈরি করলো। ঠিক আছে, আর তাহলে কি কি ছেড়ে দিল, এই হরমোনগুলোকে এখানে ছাড়লো, আর মোনোআয়োডোটাইরোসিন আর ডাইআয়োডোটাইরোসিনটাকে কিন্তু ভেঙে আলাদা করে দিল। ঠিক আছে, মোনোআয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিন তো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন এবং হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। তাহলে এগুলাকে সে রাখলো, আর এগুলাকে ভেঙে এই পাশে দিয়ে দিল। কোথায় দিয়ে দিল, এই দেখো এখন মোনোআয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিনের মধ্যে কিন্তু আয়োডিনও আছে, আবার কি আছে, টাইরোসিনও আছে। তাহলে ডি আয়োডিনেশন, এখানে দেখো একটা লেখা ডি আয়োডিনেশন, অর্থাৎ ডি আয়োডিনেশন একটা রিঅ্যাকশন, অর্থাৎ মোনোআয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিন থেকে টাইরোসিনটা সরে যাবে। এই দেখো এখানে ডি আয়োডিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু এমআইটি ডিআইটি থেকে টাইরোসিনটা আলাদা হয়ে গেছে, আবার আয়োডিনটাও কিন্তু আলাদা হয়ে সে আবার এখানে চলে আসছে, অর্থাৎ আয়োডিনটা এখন আবার রিসাইকেল হচ্ছে, রিসাইকেল হয়ে আবার সে কিন্তু আবার কলয়েডে যাবে। তখন সে আবার টার্গেট করবে যে আমি থাইরয়েড হরমোন তৈরি করতে পারি নাকি, কারণ এমআইটি ডিআইটি তৈরি করে লাভ নাই তার। ঠিক আছে, সে রিসাইকেল হয়ে আবার কলয়েডে চলে আসবে। আর এই যে টাইরোসিন, এই টাইরোসিনটা আবার কোথায় যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে কি তৈরি করবে, থাইরোগ্লোবুলিন তৈরি করবে। এতটুকু দেখো, বুঝতে পারছো কিনা? জি ম্যাডাম। আবার বলবো আমি, আবার বলি দেখো, প্রথমে তো আয়োডিনটা অক্সিডাইজড হলো, অক্সিডাইজড আয়োডিনটা এবার সুন্দর করে থাইরোগ্লোবিলিনের সাথে বাইন্ড হবে। বাইন্ড করার পরে এই থাইরোগ্লোবিলিনের সাথে তাহলে কি কি আছে, এমআইটি ডিআইটি T3 R33 এবং T4। এখন এগুলো আমার কলয়েডে থেকে কোনো লাভ নাই, আমার ব্লাডে ধরো থাইরয়েড হরমোন কম, এখন ওর কি করতে হবে, সাপ্লাই দিতে হবে। তখন সে কলয়েডে স্টোরেজ ছিল, কিন্তু এখন সে কি করতেছে, পিনোসাইটোসিস বা এন্ডোসাইটোসিসের মাধ্যমে
কলয়েড ড্রপলেট হিসেবে সেলের মধ্যে ঢুকবে। যখনই সে সেলের মধ্যে ঢুকবে, সেলের ভিতরে তার একটা কি আছে, প্রোটিয়েজ এনজাইম আছে। সে প্রোটিয়েজ এনজাইম কি করবে, তার যেটা দরকার T3 আর T4 থাইরয়েড হরমোন, এই দুইটা রেখে বাকি এমআইটি ডিআইটি এগুলারে বলবে তুই তুই চলে যা। তখন ওরা কি করবে, এমআইটি ডিআইটি তো সেলের মধ্যে থেকে লাভ নাই, তখন ওরা বলবে যে আমরা দেখি এবার অন্য কিছু করতে পারি নাকি। তখন ওরা কি করবে, ডিআয়োডিনেশন একটা রিঅ্যাকশনে তারা অংশগ্রহণ করবে। ডিআয়োডিনেশন, দেখো এখানে বলতেছে ডি মানে কি, ডি মানে আলাদা, আয়োডিনেশন মানে আয়োডিনটাকে সরায় ফেলবে। তখন ছিল শুধু আয়োডিনেশন, আয়োডিনেশনের মাধ্যমে থাইরোগ্লোবিনের সাথে অ্যাড হয়েছিল, অ্যাড হয়ে এমআইটি ডিআইটি তৈরি করছিল। এবার কি করবে, এমআইটি ডিআইটি থেকে ডিআয়োডিনেশনের মাধ্যমে আয়োডিনটা কি হবে, সরে যাবে। সরে গিয়ে কি করবে, সে আবার কি করবে, যে আবার সে কি করবে, পেনজিনের মাধ্যমে কলয়েডে যাবে, গিয়ে আবার সে বলতে থাকবে দেখি আমি থাইরয়েড হরমোন তৈরি করতে পারি কিনা। কিন্তু আয়োডিনটা তো চলে গেল, থাকলো কি টাইরোসিন। তখন টাইরোসিনটা কি করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে থাইরোগ্লোবুলিন আবার তৈরি করবে। তারপর দেখো এই T3 T4টা কিন্তু এবার এই যে বেজাল বর্ডার অথবা এটার আরেকটা নাম হচ্ছে বেজোলেটারাল বর্ডার দিয়ে কিন্তু সিক্রেশন হয়ে, দেখো এই যে সিক্রেশন এখানে লেখা, সিক্রেশন হয়ে কোথায় আসতেছে, ব্লাডে আসতেছে বা প্লাজমাতে আসতেছে। ঠিক আছে, প্লাজমাতে চলে এসে এবার সে কি কি করবে, প্লাজমা ব্লাডে চলে আসলো, এখন তার যা যা কাজ করার দরকার সে কাজ করবে। তাহলে তোমরা পরীক্ষা আসলে কিন্তু এই ছবিটা আগে বুঝবা, খুব ভালো করে এই ছবিটা বুঝবা। পারলে একটু বইয়ের গাইডনের একটুখানি রিডিং করো, রিডিং করলে কি তোমাদের অনেকটুকু ক্লিয়ার হবে। গাইডনের এত কথা লিখা লাগবে না, আমি যা যা বলছি এগুলাই গাইডনে আছে, এখন তোমরা একটু পড়লে দেখবা ক্লিয়ার হবে, এই কারণ এই অংশটুকু তোমাদের রিটেনে আসবে। এখানে দেখো স্টোরেজে দেখো ইন দা কলয়েড বাউন্ড উইথ থাইরোগ্লোবুলিন মলিকুল। ঠিক আছে, স্টোরেজে দেখো ইন দা কলয়েড bound with thyroglobulin molecule and each contains 30 T4 and a few T3 molecule। অর্থাৎ কি এখানে বলছে যে মানে এখানে এটাই বলছে যে আমি একটু আগে তোমাদের ছবি দেখায় বললাম না যে এখানে দেখো এই ছবিটা কিন্তু এখানে এই মাঝখানের গোলটা কি কলয়েড, এই কলয়েডের মধ্যে কিন্তু থাইরোগ্লোবুলিনটা কি করতেছে, বাউন্ড অবস্থায় স্টোর থাকতেছে এবং প্রত্যেকটা থাইরোগ্লোবুলিন মলিকুলে 30টা T4 এবং কিছু পরিমাণে T3 থাকে। হ্যাঁ, এবং এটা কি দেখো এখানে কি লেখা, ইফেক্টস অফ ডেফিসিয়েন্সি অ্যাপিয়ার 2 to 3 months আফটার দ্য সিজেশন অফ সিনথেসিস। অর্থাৎ এখানে এত পরিমাণে স্টোরেজ থাকে 2 থেকে 3 মাসের, 2 থেকে 3 মাসের জন্য স্টোরেজ থাকে, বুঝছো? মানে এত পরিমাণে তৈরি করে, একবার যখন তৈরি করে 2 থেকে 3 মাস কোনো ডেফিসিয়েন্সি হওয়ার কথা না। তারপর যদি আবার কোনো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়, সিনথেসিস না হয়, তখন ডেফিসিয়েন্সি হবে। আচ্ছা শুনো, তাহলে থাইরয়েড হরমোনটা কিন্তু ডেরিভেটিভ অফ টাইরোসিন। জি ম্যাম। ঠিক আছে, তাহলে লিপিড টাইরোসিন কিন্তু ওই যে অ্যামাইনো অ্যাসিড গুলা দিয়েই তো তোমার, তাই না? অ্যামাইনো অ্যাসিড এক ধরনের, টাইরোসিনটা হচ্ছে তোমার এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমরা যদি এটা বলে যে থাইরয়েড হরমোন কি কি নেচার অনুযায়ী, তাহলে তোমরা কি বলবা যে ডেরিভেটিভস অফ টাইরোসিন অর অ্যামাইনো অ্যাসিড, তাই না? ঠিক আছে, আচ্ছা সিক্রেশন তো আমি পড়াইছি কিভাবে, এবার ট্রান্সপোর্ট দেখো। তাহলে এবার বলো যে তোমরা কি ট্রান্সপোর্ট পড়ছিলা ফার্স্ট চ্যাপ্টারে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট চ্যাপ্টারে তাহলে বলো তো ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড, এটা ট্রান্সপোর্ট কি পড়ছিলা, মানে এইভাবে পড়ছিলাম মনে হয়, ট্রান্সপোর্ট লিপিড সলিউবল এন্ড লিপিড নন সলিউবল, এভাবে পড়ছিলা না? মনে নাই তোমাদের? আচ্ছা শুনো, একটা যেটা হচ্ছে ওয়াটার সলিউবল ট্রান্সপোর্ট অফ দ্য হরমোন কিন্তু 2 ধরনের, তোমরা পড়ো নাই মনে হয় না এটা?
ট্রান্সপোর্ট অফ হরমোন হচ্ছে ব্লাডে দুই ভাবে হয়। একটা হচ্ছে ওয়াটার সলিউবল যে হরমোনগুলা, অর্থাৎ যেগুলা পেপটাইড হরমোন, প্রোটিন আর পলিপেপটাইড যেগুলো হরমোন, সেগুলা তো হচ্ছে ওয়াটার সলিউবল, তাহলে ব্লাডে ডিজলভ অবস্থায় সে তার টার্গেট অর্গানে গিয়ে কাজ করতে পারে। কিন্তু যেগুলা স্টেরয়েড বা থাইরয়েড হরমোন, স্টেরয়েড বা থাইরয়েড হরমোন গুলা কিন্তু তোমার, থাইরয়েড হরমোন হচ্ছে যেটা ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড, তাই না, টাইরোসিন, তাহলে সেই হরমোন গুলা কিন্তু ব্লাডে কি করতে পারবে না, ডিজলভ হইতে পারে না, ঠিক আছে। তাহলে সেগুলা তো ওয়াটার সলিউবল না। যেগুলা স্টেরয়েড হরমোন বা ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড যেগুলা, সেগুলা কিন্তু ওয়াটার সলিউবল না, হ্যাঁ, লিপিড সলিউবল। এই থাইরয়েড হরমোন কিন্তু লিপিড সলিউবল। তাহলে লিপিড সলিউবল হরমোনগুলা কখনো ব্লাডে কি করতে পারে না, ফ্রিলি ডিজলভ হয়ে ট্রান্সপোর্ট হইতে পারে না। তার ট্রান্সপোর্টের জন্য কি লাগবে, ক্যারিয়ার প্রোটিন লাগবে। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? এখন বইয়ে কিন্তু, বইয়ে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু দেয়া আছে যে 10%, হ্যাঁ, 10% অফ দ্য স্টেরয়েড অর থাইরয়েড হরমোন হচ্ছে তোমার ফ্রিলি ট্রান্সপোর্ট হতে পারে, কিন্তু 90%ই হচ্ছে স্টেরয়েড বা থাইরয়েড হরমোন গুলা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে তারপর তোমার ট্রান্সপোর্ট হয়। এখন এখানে দেখো, যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম T4 এর পরিমাণ হচ্ছে 93%, আর T3 হচ্ছে আমাদের বডিতে কত, 7%, আর RT3 হচ্ছে অনেক কম পরিমাণ। যদি তোমরা থাইরয়েড হরমোন কি কি আছে স্যার জিজ্ঞেস করে, যদি RT3 নাও বলো, কোনো স্যার মাইন্ড করবে না, কিন্তু T4 এবং T3 অবশ্যই বলতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে T4 এর দেখো পার্সেন্টেজ অফ দ্য বাউন্ড ফর্ম, হ্যাঁ, এটা কত বাউন্ড অবস্থায় থাকে দেখো, 99.98% হচ্ছে তোমার T4 ব্লাডে বাউন্ড অবস্থায় থাকে, ঠিক আছে। এবং 0.02% হচ্ছে, এই দেখো 0.02% হচ্ছে ফ্রি ফর্মে থাকে। আবার অপরদিকে T3 দেখো 99.8% হচ্ছে বাউন্ড অবস্থায়, আর 0.2% হচ্ছে ফ্রি ফর্মে থাকে, ঠিক আছে। আর এখানে দেখো এই ফ্রি ফর্মটা, এই যে পার্সেন্টেজটা, যে এটা যদি তুমি পরিমাপ করো তাহলে কত কম, 0.3 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, আর ফ্রি ফর্ম হচ্ছে এটা কি 2 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। এখন এই যে আমি যে বললাম যে থাইরয়েড হরমোন গুলা আমাদের বডিতে বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন আছে, ঠিক আছে, বা ক্যারিয়ার প্রোটিন বলো, এদের সাথে বাইন্ড অবস্থায় থাকে। তাহলে কি কি প্রোটিনের সাথে বাইন্ড থাকে দেখো, এই নামগুলা একটু পড়বা, অ্যালবুমিন, তারপর হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন আর প্রি অ্যালবুমিন। তাহলে কি হলো, ক্যারিয়ার প্রোটিনের সাথে বা ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে বাইন্ড হয়ে সে ব্লাডে যাবে, তারপর যখন টার্গেট অর্গানে পৌঁছবে তখন ক্যারিয়ার প্রোটিন থেকে কিন্তু তার রিলিজ হতে হবে, রিলিজ হয়ে তারপর টার্গেট অর্গানে তার রিসেপ্টর থেকে সেটার সাথে বাইন্ড হয়ে সে তার কাজ করবে। বুঝছো? তোমরা মেকানিজম অফ অ্যাকশনে হয়তো বা পড়ছো। আচ্ছা, এবার দেখো, এবার শুধু এটা পড়াই দিয়ে শেষ করব যে রেগুলেশন অফ সিক্রেশন অফ দ্য থাইরয়েড হরমোন। হ্যাঁ, এখানে প্রথমে, এখানে দেখো স্ট্রেস বা কোল্ড ইন ইনফ্যান্টস, এগুলা তোমার এখনই দরকার নাই। তুমি প্রথমে দেখো যে হাইপোথ্যালামাস থেকে কি সিক্রেশন হচ্ছে আমাদের, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH, ঠিক আছে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা তখন কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে স্টিমুলেশন দিবে। স্টিমুলেশন দিলে পড়লে কি হবে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে। বুঝতে পারতেছো? প্রথমে হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন আসবে। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনের রিসেপ্টর থাকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। সে অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে বারবার স্টিমুলাস দিবে, যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যারা রিলিজ হয়। তাহলে রিলিজ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এইটা এবার গিয়ে কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করবে। থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে তখন কি সিক্রেশন করবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 আর T4 সিক্রেশন করবে, ঠিক আছে। এখন দেখো আমাদের বডিতে 3, 3, T4 তৈরি হচ্ছে কাজ করতেছে,
যখন আমাদের যতটুকু লেভেল থাকা দরকার বা কাজ করার জন্য যতটুকু থাকা দরকার তার বেশি যখন হয়ে যাবে তখন সে কি করবে, এই দেখো এদিক দিয়ে একটা চিহ্ন দিছে, এই TCT4 নিজেই আবার অ্যান্টেরিয়র পিটুইটারিকে একটা নেগেটিভ স্টিমুলেশন দিবে, ইনহিবিশন দিবে, যে আমার আর মানে বডির আর থাইরয়েড হরমোন প্রয়োজন নাই, তুমি আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি করো না। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আবার দেখো এখানে স্ট্রেস, যখন কেউ স্ট্রেস হয়, স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু তার থাইরয়েড হাইপোথ্যালামাসে একটা ইনহিবিশন থাকে। হ্যাঁ, তখন কিন্তু এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হবে না, তারপরে অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেশন হবে না, TSH তৈরি হবে না, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আলটিমেটলি TCT4 তৈরি হবে না। অপরদিকে কোল্ড ইন ইনফ্যান্ট, ঠিক আছে, যখন মানে কেউ দেখবা যে বডির কিছু নিচের নিজস্ব মেকানিজম আছে। হ্যাঁ, ধরো কেউ যদি হচ্ছে শীতের মধ্যে যায়, তখন কিন্তু বডি হচ্ছে কি করতেছে, নিজেই একটা স্টিমুলাস আসতেছে, এই কোল্ড এনভায়রনমেন্ট থেকে হাইপোথ্যালামাসে একটা স্টিমুলেশন আসতেছে, তখন থাইরোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, তখন আবার TSH রিলিজ হবে, তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হবে, TCT4 রিলিজ করবে। হ্যাঁ, তখন আবার TCT4 এর কিন্তু ফাংশনে আমি নেক্সট ক্লাসে তোমাদের ফাংশন পড়াবো। ফাংশনে গিয়ে দেখবা যে এই TCT4 হচ্ছে আমাদের বডির মেটাবলিজম বাড়ায় দেয়। মেটাবলিজম বাড়লে কি হবে, ধরো তুমি খাবার খেলে, এটা যদি মেটাবলিজম না হয় তাহলে কি আমাদের এটিপি হবে? এটিপি না তৈরি হলে তো আমাদের বডিতে হচ্ছে এনার্জি তৈরি হবে না। এনার্জি তৈরি হলে কিন্তু দেখবা যে কোল্ড এনভায়রনমেন্টে কিন্তু আমাদের বডিটা কি থাকে, মানে হচ্ছে হিটেড থাকে। ঠিক আছে, মানে মেটাবলিক হরমোনের মাধ্যমে এক্সেসিভ মেটাবলিজম হলে বেশি বেশি এটিপি তৈরি হয়, তখন এটিপি তৈরির সময় কিন্তু আমাদের এনার্জি যে রিলিজ হয় সেটার মাধ্যমে বডিও কিন্তু কি হয়, হিট পায়। বুঝছো?